প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। এটা প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা জানবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তারপরে জানবো আমরা কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গেলে কিছু মূল নীতি অনুসরণ করতে হয়, এর আছে কিছু সুফল, আছে কিছু কুফল। তো সেভাবে আমরা জানবো একে একে সব। তো প্রথমে জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। দেখো, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলে। তাহলে এটির থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে যে কোনো একটি জীবের থেকে জিন বা ডিএনএ নিয়ে অন্য একটি জীবে প্রতিস্থাপন করার বা অন্য জীবে স্থানান্তরের যে কৌশল, সেটাকে আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, যদি আমরা ছোট করে বলি তাহলে কি বলা যায়? জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে জিন বা ডিএনএ পরিবর্তন করার যে কৌশল, সেটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রানজেটিক বা উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। তাহলে এটা কিসে কাজ করছে? উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী বা উদ্ভিদ তৈরিতে বা সৃষ্টিতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কাজ করে থাকে। তো 1971 সালে বিজ্ঞানী পল বার্গ প্রথম রিকম্বিন্যান্ট অনুগঠন করেন। এই জন্য পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়ে থাকে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক আমরা কাকে জানলাম? পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হচ্ছে। তো এখন আমরা জানব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া বা জিন পরিবর্তনের মূলনীতি। দেখো, সংজ্ঞা থেকে আমরা এটুকু জানছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে এক জীব থেকে অন্য জীবে জিন বা ডিএনএকে স্থানান্তর করা। তো এই স্থানান্তর করতে গেলে কতগুলো মূল নীতি অনুসরণ করতে হয় বা নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই প্রক্রিয়াটা কি, সেটা আমরা এখন জানব। তো দেখো, এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে যদি আলোচনা করি তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে ডিএনএর কোনো অংশ ক্লোনিংয়ের জন্য নির্বাচন করা হবে তাকে অবশ্যই সঠিকভাবে আলাদা করতে হবে। তাহলে ডিএনএর যে অংশটা ক্লোনিংয়ের জন্য নির্বাচন করা হচ্ছে, অর্থাৎ আলাদা করার জন্য যাকে নির্বাচন করা হচ্ছে, যাকে প্রতিস্থাপন করতে হবে, তাকে নিশ্চয়ই আগে থেকে ক্লোনিং করতে হবে, আলাদা করতে হবে। তো সেই আলাদা করার জন্য অবশ্যই তাকে সঠিকভাবে আলাদা করতে হবে, সেটা পদ্ধতিগতভাবে বা সুন্দরভাবে আলাদা করতে হবে। আমাদের দুই আছে, কাঙ্ক্ষিত ডিএনএ টুকরার জন্য উপযোগী বাহক নির্বাচন করতে হবে। কাঙ্ক্ষিত যে ডিএনএ এর টুকরার জন্য উপযোগী বাহক অবশ্যই নির্বাচন করতে হবে। অর্থাৎ যে ডিএনএটাকে আনা হচ্ছে তাকে যেখানে আমি প্রতিস্থাপন করব, সেই বাহকটা যেন উপযুক্ত হয়।
রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে ক্লোন করার জন্য ডিএনএ টুকরো থেকে কেটে নেওয়া হয়। তাহলে কিসের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে যে ডিএনএটুকু প্রয়োজন তাকে আলাদা করা হয়। একইভাবে একই এনজাইম ব্যবহার করে বাহক ডিএনএ থেকে ডিএনএ টুকরাও কেটে নিতে হবে। তাহলে দু জায়গা থেকে আমরা তো ডিএনএটাকে আলাদা করে নিয়ে আসবো, এনে এক করতে হবে। তো সেই দুই জায়গাতেই রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করেই ডিএনএটাকে কী করতে হবে, আলাদা করতে হবে বা টুকরা কেটে নিতে হবে। দেখো, ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে বাহক ডিএনএর মধ্যে ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ টুকরা জোড়া লাগানো হয়। তাহলে এখানে এর ফলে রিকম্বিনেন্ট ডিএনএ উৎপন্ন হয় এবং বাহক কাঙ্ক্ষিত ডিএনএ টুকরা বহন করে। তাহলে এখানে ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে বাহক ডিএনএর মধ্যে ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ টুকরো জোড়া লাগানো হচ্ছে এবং এর ফলে রিকম্বিনেন্ট ডিএনএ উৎপন্ন হচ্ছে এবং বাহক কাঙ্ক্ষিত ডিএনএ টুকরো বহন করছে। এরপরে আসছে আমাদের ব্যবহৃত বাহকের প্রকৃতির উপর নির্ভর করে পোষক বাহক নির্বাচন করা হয়ে থাকে। আমাদের 6 নম্বর প্রক্রিয়ায় আসছে রিকম্বিনেন্ট ডিএনএ অণুর সংখ্যা বৃদ্ধির জন্য নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। তাহলে ডিএনএ টুকরোগুলো কী করা হচ্ছে, ডিএনএ অণুর সংখ্যাগুলো বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়াগুলোর কী করা হচ্ছে, ব্যাপকভাবে বংশবৃদ্ধি ঘটানো হচ্ছে। সাথে আছে অর্থাৎ সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এরপর রিকম্বিনেন্ট ডিএনএ সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। সঠিকভাবে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএকে টিস্যু কালচারের মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়ে থাকে। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সম্পন্ন করতে গেলে এই 7টা প্রক্রিয়া অবশ্যই মেনে চলতে হবে। এখন যাব আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সুফল অর্থাৎ কি কি ভালো দিক আছে সেটা জানব। তো প্রথমে আছে দেখো কৃষিক্ষেত্রে আমরা এখানে একটু আগে জানছি যে উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে সাধারণত কি তৈরি করা হয়ে থাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে আছে কৃষিক্ষেত্রে। দেখো কৃষিক্ষেত্রে কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রজাতি থেকে জিন সংগ্রহ করে ফসলে উদ্ভিদে প্রতিস্থাপন করে বা জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে বর্তমানে অধিক ফলনশীল জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে বর্তমানে বিভিন্ন প্রজাতি থেকে জিন সংগ্রহ করা হচ্ছে এবং সেই জিনগুলো কী করা হচ্ছে, ফসলে উদ্ভিদে প্রতিস্থাপন করা হচ্ছে এবং বা জিনের গঠন বিন্যাস পরিবর্তন করে উন্নত ফলনশীল জাতের ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। আছে চিকিৎসা ও ঔষধ শিল্প। জিন প্রযুক্তির সাফল্যময় অবদান হচ্ছে ক্লোনকৃত জিন থেকে গুরুত্বপূর্ণ কয়েক প্রকার প্রোটিন তৈরি করা। এসব প্রোটিন জটিল রোগ নিরাময়ে মানুষের চিকিৎসায় অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে জিন প্রযুক্তির সাফল্যময় অবদান হচ্ছে কি, যে ক্লোনকৃত জিন থেকে গুরুত্বপূর্ণ কয়েক প্রকার প্রোটিন তৈরি করা হচ্ছে আর এই প্রোটিন বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় খুবই প্রয়োজনীয়। আছে গৃহপালিত পশু ও মৎস্য উৎপাদনে। উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হচ্ছে চর্বি মুক্ত মাংস। তাহলে এখন উন্নত জাতের পশু উৎপাদনের উদ্দেশ্যই হচ্ছে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রয়োগ করে যে উন্নত জাতের পশু তৈরি করা হচ্ছে তার মূল লক্ষ্যটা হচ্ছে কি, যে চর্বি মুক্ত মাংস, অর্থাৎ যে মাংসে চর্বির পরিমাণ খুবই
কম থাকবে। দুধের পরিমাণ বৃদ্ধি, দ্রুত বিক্রয়যোগ্য করা, দ্রুত বৃদ্ধি সম্পন্ন, রোগ প্রতিরোধী এবং কিছু মূল্যবান প্রোটিন উৎপাদন করা। তাহলে কি কি কাজ হচ্ছে পশুর ক্ষেত্রে? পশুর ক্ষেত্রে হচ্ছে চর্বিযুক্ত মাংস, তারপরে দুধের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, দ্রুত বিক্রয়যোগ্য করা অর্থাৎ তাকে দ্রুত বড় করে তোলা, বিক্রয় করতে হলে নিশ্চয়ই বড় করতে হবে, দ্রুত বৃদ্ধি সম্পন্ন করা, রোগ প্রতিরোধী এবং কিছু মূল্যবান প্রোটিন উৎপাদন করা হচ্ছে কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আছে দুগ্ধজাত দ্রব্য তৈরি। গবাদি পশুতে দুধের উৎপাদনের বৃদ্ধি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সরাসরি কিছু গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে ব্যবহার করা হয়ে থাকে। পরিবেশ ব্যবস্থাপনা আছে। পরিবেশে বিভিন্ন কারণে সৃষ্ট জঞ্জাল ও বর্জ্য ধ্বংস এবং পরিবেশ নির্মাণ করার কাজে অণুবীজের ব্যবহার হয়ে থাকে, যেটা করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আর আছে ফরেনসিক টেস্টের ক্ষেত্রে। সেরোলজি পদ্ধতিতে রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদি ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে ফরেনসিক টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করাও যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তাহলে আমরা জানলাম সুফল, জানলাম কোন কোন ক্ষেত্রে? কৃষিক্ষেত্রে, চিকিৎসা ও ঔষধ ক্ষেত্রে, গৃহপালিত পশু বা ও মৎস্য উন্নয়নে, দুগ্ধজাত দ্রব্য তৈরিতে জানলাম পরিবেশ ব্যবস্থাপনা এবং সবশেষ জানলাম ফরেনসিক রিপোর্ট বা টেস্টের ক্ষেত্রে। তো আমরা জানলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সুফল। এবার জানবো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কুফল বা আছে কয়েকটা ক্ষতিকারক দিক। কি কি ক্ষতিকারক দিক আছে সেটা আমরা এখন জানব। রিকম্বিনেন্টে ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জিন জগতে বিপর্যয় নেমে আসে। তাহলে রিকম্বিনেন্টে ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে, অর্থাৎ প্রক্রিয়াকরণের সময় যদি রিকম্বিনেন্ট ওখানে যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে যায় তাহলে কি হয়? এর ফলে জিন জগতে বিপর্যয় নেমে আসে। নিবেশিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তো আমাদের কুফল আছে এই দুইটা। তো জানলাম আমরা সুফল এবং কুফল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের। এবার জানবো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা এখন জানব। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত বায়ো ইনফরমেটিক্স তৈরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স, সেখানে অর্থাৎ ওই বায়ো ইনফরমেটিক্স যে ব্যবহৃত হচ্ছে ওটা তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা তথ্য ও ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান এবং মত বিনিময়ের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে। তো বর্তমানে দেখা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। তো গবেষণা তো এক জায়গায় থেমে নেই, বিভিন্ন দেশে গবেষণা চলছে। তো এই বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে মত বিনিময় বা তথ্যের আদান প্রদানের জন্য কি ব্যবহৃত হচ্ছে? ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এই যে গবেষণালব্ধ যে ফলাফল এটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে ডাটাবেস, অর্থাৎ ভবিষ্যতে কাজে লাগানোর জন্য এটা তো সংরক্ষণ করার প্রয়োজন। বা একটা গবেষণা তো একদিনে শেষ হবে না, তাহলে একটা গবেষণা বছরের পর বছর চলতে পারে। তো এই বছরের পর বছর চলার জন্য সেই ডাটাগুলোকে কি করতে হয়? সংরক্ষণ করতে হয়। আর এই সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে একটা নির্দিষ্ট
ডাটাবেস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ গবেষণা করার জন্য কম্পিউটার সিমুলেশন আছে, সেই সিমুলেশনগুলো বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো জানলাম আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। দেখো, সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর ভিত্তি করে একটা গবেষণা হয়েছিল এবং এই গবেষণার মূল ছিলেন ডক্টর মাকসুদুল আলম। তিনি ছিলেন একজন বাংলাদেশি জিন তত্ত্ববিদ। তাহলে বাংলাদেশের একজন জিন তত্ত্ববিদ যার নাম হচ্ছেন ডক্টর মাকসুদুল আলম। ইনি সর্বপ্রথম কি করেন, ওনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সফটের একদল উদ্যমী গবেষকদের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝির দিকে তিনি প্রথম পাটের জিন নকশা তৈরি করেন। তাহলে তিনি কি করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা ইনস্টিটিউট এবং তথ্য প্রযুক্তি বিভাগের যে ডাটা সফটওয়্যার কিছু উদ্যমী স্টুডেন্টদের নিয়ে তিনি গবেষণা করে প্রথম 2010 সালে পাটের জিন নকশা তৈরি করেন। এরও আগে তিনি পেঁপের জিন নকশা তৈরি করেছিলেন। আর 2010 সালের জুন মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পাটের জিন নকশা শুভ উন্মোচন করেন। তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে উন্নত জাতের পাট, উন্নত জাতের পেঁপে বা এ ধরনের বিভিন্ন ধরনের গবেষণা বাংলাদেশে চলছে এবং ভবিষ্যতে আমরা আরও অনেক ভালো ফল এর থেকে পাব। তো জানলাম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন তথ্য। তো পরবর্তী ক্লাসে আমরা আসবো আরও একটা নতুন টপিক নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।